বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। দর্শক, এসব ভাবনা জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব ঝালকাঠি জেলার যে সংসদীয় আসন আছে, অর্থাৎ 1 এবং 2 সংসদীয় আসন নিয়ে। জানবো সেই সংসদীয় আসনের তরুণ ও সাধারণ মানুষ যারা আছেন তাদের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা, তাদের প্রতিশ্রুতি। আমরা বলছিলাম আজকে ঝালকাঠি জেলার যে সংসদীয় আসন আছে 1 এবং 2, সেই সংসদীয় আসনগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে 91, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসবো। 1991 ঝালকাঠি 1 আসনে শাহজাহান ওমর বিএনপি ধানের শীষ প্রতীকে তিনি 33,500 ভোট পেয়ে সেই সংসদীয় আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার বিপরীত প্রার্থী ছিল প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 16,357 ভোট তিনি সেখান থেকে পান। আমরা 1996 সালের নির্বাচনী বছর যদি সে পরিসংখ্যানের দিকে পর্যালোচনা করি, ঝালকাঠি 1 আসন থেকে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 27,812 ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগত বারের যিনি সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর, তিনি 26,017 ভোট পেয়েছেন। বিএনপি ধানের শীষ থেকে পার্থক্য মাত্র 1000 খানেক ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, ঝালকাঠি 1 আসনে শাহজাহান ওমর তিনি আবারও নির্বাচিত হন। একবার পরের টার্মে গিয়ে 54,513 ভোট তিনি পান বিএনপির ধানের শীষ প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগতবারের যিনি জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, এবার সাইকেল প্রতীকে জাপা মঞ্জু, তার নিজের যেটি করেছিলেন সে আনোয়ার হোসেন মঞ্জু, তিনি 21,609 ভোট তিনি সেখান থেকে পান। আমরা ঝালকাঠি 1 আসনের সর্বশেষ নির্বাচনী বছর 2008-এর পরিসংখ্যান যদি তাকায়, দেখতে পাচ্ছেন BH হারুন আওয়ামী লীগের নৌকা প্রতীকে 64,515 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল রফিকুল ইসলাম জামাল, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 43,098 ভোট তিনি সেখান থেকে পান। আমরা ঝালকাঠি 1 আসন গেল, ঝালকাঠি 2 আসন 1991 সালে আমরা দেখতে পাচ্ছি গাজী আজিজ ফেরদৌস, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 43,673 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল জুলফিকার আলী ভুট্টো, 32,639 ভোট, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক হিসেবে নির্বাচন করেছিলেন। আমরা 1996 সালের পরিসংখ্যান যদি তাকে আমরা দেখতে পাই ঝালকাঠি 2 আসন থেকে, এবার সেই জুলফিকার আলী ভুট্টো যিনি গতবার নির্বাচিত হতো, তিনি এবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে তিনি 47,050 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল গাজী আজিজ ফেরদৌস, গেলবারের সংসদ সদস্য, তিনি 38,523 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, ঝালকাঠি 2 আসন, দুঃখিত 1996 সাল আমরা এতক্ষণ পড়লাম। আমরা যদি ঝালকাঠি 2 আসন 2001 সালেরটা যদি একটু তাকাতে চাই, 2001 সাল ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 92,116 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আমির হোসেন আমু, তিনি 54,378 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা এবার সর্বশেষ নির্বাচনী বছর 2008 সালের পরিসংখ্যান একটু তাকাতে চাই। 2008 সালে ঝালকাঠি 2 আসনে আমির হোসেন আমু এবার সেখান থেকে 1,04,441 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আর তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগতবারের যিনি সংসদ সদস্য ছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 73,853 ভোট পায়। এ ছিল ঝালকাঠি এবং 2 আসনের সংসদীয় আসনগুলোর নির্বাচনী পরিসংখ্যান। আমরা দেখছিলাম 91, 96, 2001 এবং 2008 সালে যে নির্বাচনী পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানগুলো আমরা দেখছিলাম। আমরা এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সেই 1 এবং 2 আসনে যারা প্রার্থী আছেন তাদের নির্বাচনী প্রত্যাশা, প্রতিশ্রুতি আমরা একটু দেখে আসতে চাই। তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সুতরাং তার মধ্য থেকে আমরা বুঝতে পারি আমাদের আগামীর বাংলাদেশ এদেশের নাগরিকের বাংলাদেশ হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ, এদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ হিসাবে তারেক রহমান প্রতিষ্ঠা করবেন। তার জন্যই এই নির্বাচন। এবং আমি বিশ্বাস করি গত 17 বছর আমরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষকে যেভাবে সেবা করেছে, সেই দিক থেকে আমরা আত্মবিশ্বাসী যে আগামী 12ই ফেব্রুয়ারি যে 2026 যে নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি 1 আসনটি ধানের শীষকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে। প্রতিটা এলাকা কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক এবং ইতিমধ্যে প্রতিটা ডোর টু ডোর আমরা যাচ্ছি, হাত পাখা মার্কা দাওয়াত পৌঁছাচ্ছি
এবং আমাদের এই প্রচারণা এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমি সহ সবাই ব্যাপকভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন। ইনশাআল্লাহ যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তো ঝালকাঠি 1 আসনে বিপুল ভোটে ইনশাআল্লাহ হাত পাখা মার্কা বেশি ভোট পেয়ে বিজয় লাভ করবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এই জনগণের আস্থা ভালোবাসার জন্য, সাধারণ মানুষের জন্য আজকে নমিনেশন পেয়েছি। আমি এই ঝালকাঠি নলছির সোনার মানুষদের কথা দিয়ে যাচ্ছি, আমি সন্ত্রাস করব না, অরাজকতা করব না, নৈরাজ্য করব না, চাঁদাবাজি করব না। বিগত দিনেও করি নাই। আমি উন্নয়নের, আমার বিএনপি সরকার উন্নয়নের সরকার। আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুপুত্র, আগামী দিনের পুনঃ গণতন্ত্র তার মাধ্যমে ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে এই ঝালকাঠি 2 আসন থেকে নির্বাচিত করে, আল্লাহর মেহেরবানিতে আমার কমিটমেন্ট, আমি ঝালকাঠি 2 আসনকে নতুন ঝালকাঠি জাতির কাছে উপহার দেবো ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান, নদী ভাঙন, বেকার যুবকদের কর্মসংস্থান, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এবং 2টি হাসপাতালকে আমরা আধুনিকায়ন করবো ইনশাল্লাহ। ঝালকাঠি 2 আসনের প্রার্থী হিসেবে আমি চাইব আগামী দিনে যদি আমি নির্বাচিত হই তাহলে এই ঝালকাঠি একটি দরিদ্রপীড়িত এলাকা। বাংলাদেশের ভিতরে আমি চাইব এখানে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত একটি ঝালকাঠি উপহার দিতে, যে ঝালকাঠি হবে বাংলাদেশের মডেল জেলা। আমরা শুনছিলাম ঝালকাঠি 1 এবং 2 আসনে যারা সংসদ সদস্য প্রার্থী আছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ভাবনাগুলো আমরা শুনছিলাম। দর্শক, এই মুহূর্তে মধ্যমতি ব্যাংক লোট্টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ সাদাত হোসেন এবং সেই সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ঝালকাঠি 2 আসনে শেখ নিয়ামুল করিম। আপনাদের দুজনকে স্বাগত মধ্যমতি ব্যাংক লোট্টু পার্লামেন্টে। জি, আপনাদেরকেও স্বাগত। শুরুতে অ্যাডভোকেট মোহাম্মদ সাদাত হোসেন, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। দরজায় করান আছে আর ফেব্রুয়ারি 12 তারিখ, খুব একটা দেরি নেই, মানে মাস খানেকের মতো সময় আছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে আপনাদের প্রস্তুতি কেমন? আপনাদের কোন পলিসিতে আপনারা আগাচ্ছেন আসলে ভোটারদেরকে কাছে টানতে? জি, ধন্যবাদ। ডিবিসি এবং ডিবিসির মাধ্যমে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন তাদের সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। যে আপনারা জানেন ঝালকাঠি জেলায় 2টি সংসদীয় এলাকা, ঝালকাঠি 1 এবং 2, 2টি আসনই বরাবরই বিএনপির একটি শক্তিশালী শক্ত ঘাঁটি। যতগুলো অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, স্বাধীনতা পরবর্তী সকল নির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। ঝালকাঠির এই মাটি বিএনপির যে সমর্থক, তারা সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে। ইতিমধ্যে ঝালকাঠি জেলার যে সাংগঠনিক যে ভিত, সেটা গত 18 বছরের তুলনায় এই বর্তমান সময় সবচেয়ে একটি শক্তিশালী সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা এবং জেলা পর্যায়ে শক্তিশালী একটি কমিটি রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রতিটা নেতা কর্মী এই মুহূর্তে কাজ করছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে তার ঘোষিত যে রাষ্ট্র সংস্কারের জন্য 31টি যে রূপরেখা দিয়েছেন, এগুলো আমরা ইতিপূর্বেই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমাদের প্রিয় নেতা আগামীতে একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছেন, সে লক্ষ্যে আমরাও প্রতিটি নেতা কর্মী মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ইজ দ্য গ্রেট। এই লক্ষ্যে আমাদের প্রতিটি নেতা কর্মী আমরা মাঠে ছিলাম। এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতন আন্দোলনে বিগত 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই দিক থেকে আমরা সেই আন্দোলন সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আর দল যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা আগেই বলেছি দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই লক্ষ্যে যে ঝালকাঠিতে 2টি আসনই বিএনপি দানের শেষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাল্লাহ। এবং আগামী দিন যে গণতন্ত্র উন্মুক্ত হয়েছে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক সরকার পুনরায় রূপ লাভ করবে, এই প্রত্যাশায় এই ঝালকাঠি 1 এবং 2 শহীদের আদর্শের সকল নেতা কর্মীরা নিরলসভাবে কাজ করছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী 2টি আসনই বিএনপি জয়লাভ করবে। নিশ্চয়ই আমরা আসলে নির্বাচনের সময় অতীত নির্বাচনগুলোতে দেখেছি, মানে আশাবাদী সবাই থাকে, নির্বাচনের হয়তো ভোটারদের রায়ের মাধ্যমে সে প্রতিফলনটা ঘটবে, কিন্তু কথার কাজের সাথে আসলে 31 দফার কথা নিয়ে আপনারা মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, সেই কথার কাজের সাথে কতটুকু মিল পাবে জনগণ বা কতটা গ্রহণ করছে?
জি, এটা অবশ্যই ইতিমধ্যে আপনি জানেন যে সারা বাংলাদেশে ইতিপূর্বে বিএনপির যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এবং একথা অকপটে আমরা স্বীকার করি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দলের দায়িত্ব নেওয়ার পরে দলকে সুসংগঠিত করার জন্য যারা মাঠের ত্যাগী পরিচ্ছন্ন লোক, তাদেরকেই কিন্তু উনি পদে দায়িত্ব দিয়েছেন। কোনো বিতর্কিত লোক এই মুহূর্তে কোনো কর্মকাণ্ডে বা নেতৃত্বে আসার কোনো সুযোগ নাই। আর এক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা সারা বাংলাদেশের মতো জনগোষ্ঠীর থেকে আমি বলতে পারি, আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই নাই, এবং জনগোষ্ঠী মানুষের কাছে আমরা যে কথাগুলো দিয়েছি এবং সেই কথাগুলো যে ইতিমধ্যে আমরা পালন করতে সক্ষম হয়েছি, এগুলো জনগোষ্ঠী মানুষের কাছে দৃশ্যমান। এবং বিশেষ করে জনগোষ্ঠী সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই যে 5 তারিখের পূর্ব এবং 5 তারিখ পরবর্তী যে আন্দোলন সংগ্রামে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা আমরা যেভাবে বলিষ্ঠ পদক্ষেপগুলো নিয়েছি, যেভাবে বলেছি সেভাবেই আমরা সেই পদক্ষেপগুলো নিয়েছি। এই কারণে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলি বা সনাতন ধর্মের সম্প্রদায় বলি, নিরপেক্ষ যারা আছে তাদের কথা যদি আমরা বলি, তারা ইতিমধ্যে বিএনপির উপরে, বিএনপি যারা জনগঠিতের নেতৃত্ব দিয়ে এসছে তাদের উপরে তারা একটি আস্থা স্থাপন করেছে। সেই দিক থেকে আমরা বলতে পারি আমরা কথা দিয়েছি এবং সেই কথা অনুসারে আমরা কাজ করেছি। এই কারণে ঝালকাঠির মানুষ আজকে বিএনপির প্রতি খুবই আস্থাশীল। নিশ্চয়ই নির্বাচনের Thank you. মাঠে হয়তো সে আস্থা প্রতিদানটা মানে কিভাবে দেশের জনগণই নিশ্চয়ই রায়টা নির্ধারণ করবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে ফিরতে পারি আবারও। আমরা আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, শেখ নিয়ামুল করিম, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনি ঝালকাঠি 2 আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো যেখানে দেখেছি সেখানে আসলে জামায়াত সংসদ সদস্য নির্বাচনের তালিকা আমরা পাইনি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেই 2টি আসনে আপনারা কতটুকু আশাবাদী, আর মানুষ কেনই বা আপনাকে আগামী দিনের নেতৃত্বে বেছে নেবেন বলে মনে করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা শুরুতেই স্মরণ করছি আমাদের এই মাসে আমরা হারিয়েছি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমরা এই মাসে আরো হারিয়েছি ঝালকাঠির কৃতি সন্তান, যিনি জুলাই যোদ্ধা এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, ওসমান হাদিকে। আমরা এই 2 জনকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের কথা শুরু করছি। সত্যিকার অর্থে আমরা ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন করেছে 91 সালের নির্বাচনে। এরপরে সকল নির্বাচনে আমরা যেহেতু জোটবদ্ধ ছিলাম, সেই হিসাবে জোটের পক্ষে আমরা কাজ করেছি বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই হিসাবে এখানে বিএনপির প্রার্থী বা ধানের শীষের প্রার্থী ছিল, আমরা সেখানে তাদের সাথে কাজ করেছি। তবে সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা, আল্লাহর মেহেরবানি এবং জনগণের সারা, এবছর যেহেতু আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ এবং ইনসাফের ভিত্তিতে একটি ন্যায়ের উপর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে কাজ করব। তার এই স্লোগানকে আমরা লক্ষ্য করেছি যে সারা দেশেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, এবং তিনি যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমাদের প্রার্থীরা আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি সহ্য করব না, দুর্নীতি করতে দেব না, চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি করতে দেব না। সেই ঘোষণার আলোকে আমাদের সামগ্রিকভাবে আমাদের আমিরে জামাত আরো ঘোষণা করেছেন যে আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে তারা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি ব্যবহার করবে না এবং প্লট গ্রহণ করবে না। তো সেই ধারাবাহিকতায় সারা দেশে আমাদের বেশ সারা লক্ষ্য করেছি, এবং ঝালকাঠির এই আসনের ক্ষেত্রেও আমরা যে স্লোগান নিয়ে নেমেছি, এখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সে আছি, এবং আমি আরো ঘোষণা করেছি যে আমি যদি এখানে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমি এই রাষ্ট্রীয় এই সুবিধা তো গ্রহণ করব না, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একজন এমপি হিসাবে যে নিয়মিত মাসিক বরাদ্দ থাকবে সেটাও আমি ঝালকাঠি এলাকার দরিদ্র মানুষের কল্যাণে আমি ব্যয় করব। সেই হিসাবে এখানকার নারী ভোটার, তরুণ ভোটার এবং বয়স্ক সিটিজেন সবার মাঝেই একটি ব্যাপক সারা লক্ষ্য করেছি, এবং এখানে যে
যাতায়াত ব্যবস্থা, শিক্ষার ক্ষেত্রে অনগ্রসরতা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সীমাবদ্ধতা, সকল সীমাবদ্ধতায় আমরা যে স্লোগান নিয়ে নেমেছি, এ সকল দূরীকরণে আমরা এখানকার সকল ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা আশা করি যে ঝালকাঠি 2 আসন এবং ঝালকাঠি 1 আসন উভয় জায়গাতেই আমরা বিপুল ব্যবধানে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব এবং ভোটারদের মাঝে যে সাড়া লক্ষ্য করেছি তাতে এদেশের ঝালকাঠির ভোটাররা পরিবর্তনের পক্ষে এবং অতীতে যে সকল রাষ্ট্রীয় পরিচালনা যে সকল সীমাহীন দুর্নীতি ছিল সেই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই হিসাবে তারা সত্য ও ন্যায়ের পক্ষে সুন্দর একটি ইনসাফপূর্ণ মানবিক ঝালকাঠি গড়ার ক্ষেত্রে এবং 22 ঝালকাঠি গড়ার ক্ষেত্রে তারা অত্যন্ত বদ্ধপরিকর। এবং ঝালকাঠি যেহেতু আমাদের একটি প্রাচীন জনপদ, নলছিটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় একটি পৌরসভা, সেই ক্ষেত্রে এই এলাকা দীর্ঘদিন এত ঐতিহ্য থাকার পরেও এখানে দীর্ঘদিনে এখানে প্রত্যাশিত লেভেলের কোনো উন্নয়ন ঘটেনি। অর্থাৎ আমরা নির্বাচিত হতে পারলে পরে সেই প্রত্যাশিত উন্নয়নের কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি একটু রাখতে চাই, এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন যুক্ত করতে চাই। জামায়াত ইসলামী আপনারা একটা ধর্মের আদর্শকে ধারণ করেই কিন্তু আপনারা দল পরিচালনা করেন, তার বাইরে গিয়ে আপনারা অমুসলিম শাখা করেছেন, অমুসলিম প্রার্থী দিয়েছেন এবং এই জায়গা নিয়ে অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। তার বিপরীতে গিয়ে নারী অধিকার বিষয়ে আপনারা নিজেদের বিষয়ে স্পষ্ট করেছেন, নারী অধিকার বিষয়ে, কিন্তু তারপরে সেটা এখনো একটা আস্থাহীনতার জায়গায় এখনো রয়ে গেছে। বিষয়টি কেন, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? দেখুন, এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বলেছি আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিনা বাধায় পালন করতে পারবে এবং নারীরা তার কর্মসংস্থানে যথাযথ নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের যোগ্যতার আলোকে প্রত্যেকে কর্মসংস্থান নিশ্চয়তা থাকবে। তবে আপনি যেমনটা বলেছেন এটা ঠিক যে বিগত 17 বছরে আমাদের মিডিয়ার মাধ্যমে নানা ধরনের নেগেটিভ মেসেজ জনগণের মাঝে তুলে ধরা হয়েছিল। সংখ্যালঘু বলতে আমরা মনে করি সংখ্যালঘু বলতে কেউ নেই, প্রত্যেকে এখানে নাগরিক, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে, প্রত্যেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে আমরা এই সকল সংখ্যালঘু নারী ভোটার সবার কাছে আমরা পৌঁছেছি এবং আমরা যে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি সে ব্যাপারটা তারা বুঝতে পেরেছে, যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখন আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ আস্থাহীনতার যে জায়গাটা আছে সেই জায়গায় আপনারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করেছেন এবং সে স্পষ্ট করার পরে হয়তো আপনারা সেই সারাটা পাচ্ছেন বলে মনে করছেন। নিশ্চয়ই নির্বাচনী মাঠে সেই রায়টা হয়তো পাওয়া যাবে। সাদাত হোসেন, আপনার কাছে সবশেষে একটা প্রশ্ন রাখতে চাই। শেখ নিয়ামুল করিম যেটা বললো যে তারা ন্যায় ইনসাফের ভিত্তিতে সবার কাছে যাচ্ছেন, তারা তাদের একটা আইডিওলজিগত দিক থেকে তারা দলটা পরিচালনা করেন, সেই আদর্শ নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছেন। আপনারা বহুদলীয় গণতন্ত্রের চর্চা করেন, কি মনে হয় মানুষ কোনটা বেছে নেবে? এখানে আসলে কোনো দোয়াশা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের প্রিয় নেতা যে 31টি রূপরেখা দিয়েছেন সেখানে স্পষ্টতই বলা আছে 2 নম্বর বিষয়টিতে যে আমরা একটা রেইনবো নেশন, আমরা ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতাল সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের আইডেন্টিটি একটাই হবে, সেটা হলো আমরা বাংলাদেশী। এক্ষেত্রে তো আমাদের বক্তব্য তো স্পষ্ট যে 31টি যে রূপরেখা দিয়েছে সেখানে লিখিতভাবে আমাদের প্রিয় নেতা স্পষ্ট করেছেন। আর যে ধর্মের কথা বলা হয়, আমি মুসলিম, আমার ধর্ম কর্ম পালন আমি যেটা করব, সেখানে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার নাই। যে সাম্যভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, যে ইসলাম যেটা আমাদেরকে সাপোর্ট করে সেটা যদি আমার নিজ নিজ ধর্ম পালন করি, তাহলে সেক্ষেত্রে ইসলামিকে স্পষ্টতই বলা আছে কোনো সংখ্যালঘু বলি কিংবা কোনো দুর্বল নির্দিষ্ট বলি কারোর প্রতি কোন রকমের বৈষম্য করার কোনো সুযোগ নাই। আর ইসলামী দল, ইসলাম কোন রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে নাই, বাংলাদেশে ইসলাম এসছে অলি আউলিয়াদের মাধ্যমে। আমরা মুসলমান, আমাদের সমস্ত দিকগুলো আমরা নিজেদের মতন করে পালন করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবাদে বিশ্বাসী এবং সেখানে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করার জন্য ইমামদের বেতন এবং মুয়াজ্জিনদের বেতন দেওয়ার জন্য সমস্ত দিকগুলো কিন্তু বক্তব্যে ইতিপূর্বে স্পষ্ট করেছেন। আমাদের প্রিয় নেতার ইতিপূর্বেকার যে বক্তব্য, 31টি যে রূপরেখা এবং বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত বিষয়গুলো বিএনপি দৃশ্যমান মানুষের কাছে করতে পেরেছে, শুধুমাত্র আমরা ঝালকাঠির কথা বলবো না, সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায়
এই বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা রাখি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে, আপনারা নিজ নিজ প্রত্যাশা অনুযায়ী হয়তো ভোটারদের সেই রায়টা আসবে। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ সাদ্দাত হোসেন শেখ, নিয়ামুল করিম, মধুমতি ব্যাংক লট্টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে আপনাদের নির্বাচনী পরিকল্পনা আমাদের মাধ্যমে আপনাদের ভোটারদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মাধ্যমে। দেখছেন মধুমতি ব্যাংক লট্টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক লট্টু পার্লামেন্টে। দর্শক, মধুমতি ব্যাংক লট্টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাসুদ পারভেজ, এবং সাথে আছে ঝালকাঠি 1 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের মধুমতি ব্যাংক লট্টু পার্লামেন্টে। শুরুতে মাসুদ পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল আসলে ঝালকাঠি আসনগুলোর বিগত দিনের পরিসংখ্যান পর্যালোচনায় আপনারা আসলে ক্ষমতায় এখনো জনপ্রতিনিধিত্বর জায়গায় এখনো আসতে পারেননি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর আসলে আপনারা কতটা আশাবাদী, মাঠে যেখানে বড় 2টা রাজনৈতিক দল বিএনপি জামায়াত আছে, সেই তাদের বিপরীতে কি আপনারা কতটা আশাবাদী যে নির্বাচনে আপনারা জয়ী হবেন? আসসালামু আলাইকুম। প্রথমে আমি আসলে আমার ঝালকাঠিবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, তথা নলসিটি এবং ঝালকাঠি সদর উপজেলার প্রত্যেকটা জনগণকে। আর আমার ছবিটা বোধহয় একটু ক্লিয়ার আসতেছে না, কারণ আমি একটু এলাকাতে আছি, নেটের এখানে খুবই একদম বাজে অবস্থা। আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। জি, তো আমি আমার এখানে জনগণ যারা আছেন তারা আসলে রায় দিবে একজন যোগ্য এবং যাকে দিয়ে সমাজের কাজ হবে এবং যারা সমাজটাকে সুন্দরভাবে সামনের জায়গায় নিয়ে যেতে পারবে। এবং বিগত দিনে তারা দেখেছে যে হেভিওয়েট প্রার্থী যাদেরকে আপনারা উল্লেখ করছেন বা যাদেরকে বলছেন যে তারা অনেক বড় বা অনেক বড় দল, বাট বড় দলের তারাও দেখেছে যে তারা কি কি উন্নয়ন করেছে বা কি কি কাজ কর্মকাণ্ড করেছে। এখন আমাদের বিশ্বাস যে আমার এলাকার জনগণ এখন নতুন মুখ এবং নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নতুনভাবে দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য। এটা আমার বিশ্বাস। সেই প্রত্যয় রেখেই আমি মূলত 2টি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করছি। আমার নির্বাচনী ইস্তেহারে 2টি বিষয়কে নিয়ে আমি প্রাধান্য দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে দখলমুক্ত সমাজ ও মাদকমুক্ত সমাজ করা। নিশ্চয়ই, দখলমুক্ত আর মাদকমুক্ত দুটোই আসলে সমাজের জন্য অ্যালার্মিং 2টা বিষয়। আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বিষয়টি তুলে ধরেছেন আমাদের মাধ্যমে। ডক্টর ফয়জুল হক, আপনার কাছে যে বিষয়টি রাখতে চাই, আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপি আপনাদের ভোটের মাঠে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, একসময় যারা প্রধান মিত্র ছিল, কি মনে হচ্ছে ভোটের মাঠে আসলে কতটা চ্যালেঞ্জ এই বিষয়টা আপনাদের জন্য? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়ার সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাকে আপনি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে আমরা, বলুন। হ্যাঁ, আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে ভোটের মাঠে এবছর মানুষ একটি 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি পরিবর্তনের রাজনীতি চায়, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, নৈরাজ্য থাকবে না, কেউ কারো উপরে জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না, এবং শিক্ষিত একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এই সমাজটা পরিচালিত হবে। ঝালকাঠি 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের অপেক্ষায় সাধারণ জনগণ অপেক্ষা করছে, তেমনি ভাবে সারা বাংলাদেশেই দাঁড়িপাল্লা প্রতীকের একটি কিন্তু বিজয়ের শুরু হয়ে গিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কেউ আস্থা রাখতে পারছে না বিগত দিনে যেই সকল রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করেছে, তারাও এখন দিশেহারা হয়ে গিয়েছে যে তাদের সাথে থেকে দেশ থেকে আদতে কি কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, কোনো ধরনের বিশৃঙ্খলা দূর করতে পারবে কিনা। তো যেহেতু তাদের কাছে সন্দেহ মনে হচ্ছে যে সেই সকল জায়গায় সুন্দরভাবে তারা সেটা পারবে না, তখনই তারা কিন্তু এই জামাত ইসলামের নেতৃত্বে নতুন যে জোট গঠিত হচ্ছে কিংবা জামাত সহ যাদের একটি সমঝোতা হচ্ছে, তাদের দিকে কিন্তু মানুষ এখন মুখিয়ে তাকিয়ে আছে। এবং আমি যদি স্পেসিফিকলি বলতে পারি যে ঝালকাঠি 1 আসন এটা কখনোই বাংলাদেশ জামাত ইসলামের আসন ছিল না, কিন্তু এখন যদি বরিশাল বিভাগের মধ্যে আপনি মনে করেন যে ভালো কয়েকটি সিট যেগুলো A+ সিট, যেখানে জয়যুক্ত হবে নিশ্চিত ইনশাআল্লাহ, সেই আসনের মধ্যে কিন্তু ঝালকাঠি 1 আসন। এর অন্যতম কারণ হচ্ছে মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনটা চায় শুধু ন্যায়সঙ্গত জায়গার কারণে, পরিবর্তনের কারণে। যেমন আমরা সব জায়গায় বলে থাকি ন্যায় ও ইনসাফের একটি রাষ্ট্র করা। এর অর্থ হচ্ছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, কাউকে দল বিবেচনা
করে কোনো জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হবে না, বরং নৈতিকতার জায়গা থেকে একজন গরিব ব্যক্তি, সে যদি আমার কঠোর শত্রুও হয়, তার বাড়িতে তার প্রাপ্ত অধিকার পৌঁছে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করার জন্য করতে পেরেছে। জনগণের মাঝে সেই আস্থাটা চলে এসেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশের কোনো নাগরিক, কোনো ব্যক্তির উপরে কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন কোনো সময় হয়নি, ঘটেনি, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ইতিমধ্যে ঘটেছে এবং ঘটার কারণেই কিন্তু জামাত ইসলামের প্রতি মানুষ তাকিয়ে আছে। আমরা বিন্দুমাত্র চ্যালেঞ্জ মনে করি না। আমাদের প্রতিপক্ষ যেই আসুক, সে আমার প্রতিযোগী, সে থাকবে প্রতিযোগিতার মাঠে, কিন্তু আমি বিশ্বাস করি তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গাটা থাকবে না, বরং মানুষ ওই 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে ভোট দিয়ে জয় জয়কার অবস্থা করে দিয়েছে ছাত্র শিবিরকে, আমার মনে হচ্ছে গ্রামগঞ্জের অলিতে গলিতে তার চাইতেও বেশি বিস্ফোরণ হবে দাঁড়িপাল্লার পক্ষে, এবং দাঁড়িপাল্লা সহজে জোট হবে এই জোটের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের প্রভাবটা আমরা মাঠের মধ্যে পাবো, সেই কথাই আপনি বলতে চাচ্ছেন? না, প্রভাবটা আপনি শুধু ওইখানের নির্বাচনের প্রভাবটা নয়, শুধু ওখানে যে চিত্রটা আপনি দেখতে পেরেছেন তার চাইতেও চিত্রের পরিবর্তন হবে বাংলাদেশের গ্রামগঞ্জের। নিশ্চয়ই। ফয়জুল হক এবং মাসুদ পারভেজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এসে আপনাদের পর্যবেক্ষণ, ভোটারদের প্রতি যে প্রত্যাশা তা তুলে ধরার জন্য। দেখছেন মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট, আবারও আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা আজকে আলোচনা করছি ঝালকাঠি জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, যেটা যদি বলতে চাই যে ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা উঠে আসে। আচ্ছা, ভোটের আড্ডা মানে আমরা বুঝি চায়ের টং দোকান থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারণী সংসদ পর্যন্ত যেটি গড়ায়, অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের মাঝে একটি আলোচনা থাকে, ভোট কাকে দিবে, কে হবে জনপ্রতিনিধি, তিনি বাক বেতনদার তর্ক বিতর্কে শেষ নেই। ঠিক সেই ভাবনা আমরা তুলে ধরতে ভোটের আড্ডা এই মুহূর্তে আমাদের ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অলোক সাহা। অলোক সাহা, দেখতে পাচ্ছি আপনি একটা যেখানে বসে আছেন চায়ের দোকানে মনে হচ্ছে, পিছনে দেখে অনেকজনকে সাথে নিয়ে বসে আছেন। ভোটের বাকি মাত্র 37 দিন। আমরা সেখানকার প্রার্থীদের কথা শুনছিলাম, যারা আছে তারা জনপ্রতিনিধি হলে নানান আশার ফুলঝুরি নিয়ে তারা আমাদের সামনে হাজির হয়েছেন, ভোটারদের জন্য দিয়েছেন, কিন্তু কথার কাজের কতটা মিল থাকে সেটা যে ভোটাররা আছে আপনারা সেখানে তারাই আসলে ভালো বলতে পারবে। সে ভাবনাটা একটু আপনার মাধ্যমে আমরা জানতে চাই। অলোক সাহা, আপনি নিশ্চয়ই ধন্যবাদ। আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচন করানোর এই মুহূর্তে কিন্তু প্রতিটি মানুষ নির্বাচন নিয়ে তারা অধীর আগ্রহে রয়েছে। দক্ষিণের জেলা ঝালকাঠিতেও কিন্তু নির্বাচনীয় আমেজ বিরাজ করছে। ঝালকাঠি জেলায় 32 ইউনিয়ন, 4 উপজেলা, 2টি পৌরসভা নিয়ে ঝালকাঠি জেলা গঠিত। এর মধ্যে 2টি সংসদীয় আসন এখানে রয়েছে। ঝালকাঠি 1, রাজাপুর এবং কাঠালী উপজেলা নিয়ে গঠিত, এবং সদর উপজেলা এবং নলছিটি নিয়ে ঝালকাঠি 2 সংসদীয় আসন গঠিত। এই 2টি আসনেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ভিন্ন একটি প্রেক্ষাপটে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ ভোটারদের মাঝেও বেশ কিছু আগ্রহ বিরাজ করছে। আমরা এই ঝালকাঠির একটি চায়ের দোকানের সামনে এখানে অবস্থান করছি। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলবো, তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি, তারা কি ধরনের প্রার্থী চাচ্ছেন এবং নির্বাচনের পরিবেশ তারা কীরকম চাচ্ছেন, বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে একজনের সাথে কথা বলবো। আপনি তো এবছর নির্বাচন হচ্ছে, সে বিষয় নিয়ে আপনার ভাবনা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা 2001 সালে সর্বশেষ ভোট দিয়েছি, এরপরে আর আমরা ভোট দিতে পারিনি। 13দশ নির্বাচনে আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আশা করছি। সেই নির্বাচনে আমরা আমাদের মনের মতো প্রার্থীকে ভোট দেব এবং যিনি নির্বাচিত হবেন তার কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন তার দরজা সাধারণ জনগণের জন্য খোলা রাখেন, সেই ঘরে ঢুকতে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, এবং তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করবেন এবং একটি জবাবদিহিতামূলক তিনি তার অবস্থান তৈরি করবেন।
ধন্যবাদ। আমি একজন নতুন ভোটারের সাথে কথা বলবো, যিনি এবছরই প্রথম ভোটার হয়েছেন। আপনি তো প্রথম ভোটার হয়েছেন, এবার নির্বাচনে আপনার ভাবনা কি একটু বলবেন? আসলে যেহেতু আমাদের নির্বাচনে ভাবনা হচ্ছে, যেহেতু রাজনৈতিকভাবে যখন একজন এমপি বা মন্ত্রী হয় তখন তাদের মধ্যে একটি ক্ষমতার দাপট না থাকে, আর যেহেতু আমরা বেকারত্ব বা আমাদের যে বেকারত্ব সমস্যা এটি দূরীকরণ হবে এবং রাজনৈতিকভাবে সব কিছু পরিষ্কারভাবে হবে এবং ন্যায় বিচার হবে। আমাদের দেশে যেহেতু একটি অরাজনৈতিক বা একটা বিরাজকতা সৃষ্টি হয়, এগুলোর জন্য ন্যায় বিচার হয়, এটা আমাদের প্রধান দাবি থাকবে। এবং আমাদের যে 5টি মৌলিক চাহিদা, এগুলো যেন প্রত্যেক ফ্যামিলি বা তাদেরকে বন্টন করে দেওয়া হয়, এই দাবি থাকবে। এবং ন্যায় বিচারের পক্ষে আমরা সর্বদা তাদের উপর একটা দাবি আমরা উত্থাপন করব। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের পরিবেশ আপনি কিরকম চাচ্ছেন? ধন্যবাদ ডিবিসিকে। পরিবেশ বলতে এর আগে যে আমরা দেখেছি যে প্রায় অনেক বছর ধরে আসলে নির্বাচনে সেই পরিবেশটা নেই। আমরা এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে নির্বাচনে আমরা যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে আসলে আমাদের ভোটটা আমরা প্রদান করতে পারি, আমাদের যে পছন্দের প্রার্থী তাকে আমরা নির্বাচিত করতে পারি, সেটাই আসলে আমাদের চাওয়া। আসলে আমরা কিন্তু বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি। আমরা সর্বশেষ একজনের সাথে ভাবনা, আপনি কি পরিবেশ চাচ্ছেন নির্বাচনে? 24 জুলাই অভ্যুত্থানের পরে আসলে বর্তমানে যে আশা করতেছি যে নির্বাচন, সেই নির্বাচন আসলে মনের মতো প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ঝালকাঠি থেকে সবশেষ তথ্য। নিশ্চয়ই অলোক সাহেব, আপনার মাধ্যমে তাদের কথা শুনে যেটি জানতে পারলাম, একটি বিষয় স্পষ্ট, তারা আসলে একটা ফেয়ার ইলেকশন চাই, অর্থাৎ যে ইলেকশনে তারা যে ভোটে গিয়ে তারা নিজেদের ভোটটা নিজে দিতে পারবে এবং তাদের রায়ের মাধ্যমে হয়তো তাদের প্রত্যাশিত যে জনপ্রতিনিধি তাকে হয়তো তারা নির্বাচিত করতে পারবে। অলোক সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানকার জনগণ যারা আছে তাদের নির্বাচনী ভাবনাটা জানলাম। দর্শক, মধ্যবর্তী ব্যাংক লুট্টো পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।